থিটা, যেহেতু tan থিটা সমান 1/2, আমি চিহ্নটা ইগনোর করলাম কারণ এটা সমকোণী ত্রিভুজে চিহ্ন দেওয়ার দরকার নাই, এগুলো তো বাহুর দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ। তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তো অ্যাকর্ডিং টু পিথাগোরিয়ান থিওরেম এটা পাবো আমরা √5 পিথাগোরাসের উপপাদ্য থেকে। তাহলে আমরা sin থিটা পাচ্ছি কত? sin থিটা হচ্ছে 1/√5, কারণ লম্ব বাই অতিভুজ 1/√5, চিহ্নে পরে আসি আমি। আর হচ্ছে cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ 2/√5। যেহেতু tan নেগেটিভ, এই কারণে তোমার সাইনটা নেগেটিভ। দেখো এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, তুমি যদি অ্যাঙ্গেলটা হিসাব করো এটা ক্যালকুলেটর দিয়ে, তুমি সেটা এই কোয়াড্রেন্টেই পাবা অ্যাঙ্গেলটা। হ্যাঁ, তাহলে এই কোয়াড্রেন্টে কি জানি আমরা, এখানে তো অল পজিটিভ, এখানে হচ্ছে সাইন পজিটিভ, আর এখানে ট্যান পজিটিভ, আর এখানে হচ্ছে কস পজিটিভ। তা আমার কি, আমার তো ট্যান নেগেটিভ, তাহলে ট্যান নেগেটিভ এইটা এবং এইটা দুইটা দিয়ে করলেই হবে, সমস্যা নাই। কিন্তু অ্যাঙ্গেল যেহেতু আমরা ক্যালকুলেটরে হিসাব করলে তুমি যেহেতু এইটাই পাবা অ্যাঙ্গেল, তাহলে আমরা এই কোয়াড্রেন্টটাই চুজ করব। তাহলে এখানে হচ্ছে ট্যান যেহেতু নেগেটিভ, তাহলে অবশ্যই কসকে কি ধরতে হবে, পজিটিভ ধরতে হবে। এই জন্য আমরা কসকে পজিটিভ ধরলাম আর সাইনকে নেগেটিভ ধরলাম, কারণ ট্যান নেগেটিভ মানে এখানে সাইনও নেগেটিভই হবে, সাইন নেগেটিভ ট্যান নেগেটিভ। বুঝতে পারছো এই জিনিসটা একটু? জি স্যার। এবার তুমি এই মানগুলো বসাই দাও, কারণ আমরা জানি ট্রান্সফরমেশন ইকুয়েশন কি, আমরা জানি x = x প্রাইম cos থিটা মাইনাস y প্রাইম sin থিটা, y = x প্রাইম sin থিটা প্লাস y প্রাইম cos থিটা। তাহলে সেই মানগুলো যদি আমরা এবার বসাই, আমরা যা পাবো, এই যে মান বসালাম, মান বসিয়ে সিম্পলিফাই করার পরে দেখো আর কোনো xy টার্ম নাই, এই যে xy টার্মটাও ভ্যানিশ হয়ে গেল। এই প্রবলেমগুলো কিন্তু তোমার বেশ কয়েকবার বাসায় প্র্যাকটিস করতে হবে, কারণ বইয়ে অনেক সময় ভুল থাকে, আর তোমরা নিজেরাও পারতেছো কিনা আসলে দেখা যাবে অনেকেরই রিমুভ হচ্ছে না, xy টার্ম থেকে যাচ্ছে, তার মানে ক্যালকুলেশনে কোথাও না কোথাও ভুল হচ্ছে আর কি। তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তো আমার এই চ্যাপ্টারে আরেকটা প্রবলেম বাকি আছে, ওটা দেখানোর আগে আমি 10 মিনিটের একটা নামাজের ব্রেক দিব। আমরা ইনশাল্লাহ এর পরে আবার, এখন তো 4:11, 4:20 দিকে আমি আবার ফিরে আসবো আর কি। তোমাদেরও কারো যদি কাজ থাকে, নামাজ পড়ার থাকে, পড়ে নাও। তাহলে আমি 10 মিনিট একটা ব্রেকে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। রেকর্ডিংটা অফ রাখি আমি। আমি এই রুমে নামাজ পড়বো, তো তোমরা একটু মিউট থাকবা আর কি সবাই। হ্যাঁ, আচ্ছা স্যার। আচ্ছা, এই প্রবলেমে কি বলা আছে একটু দেখো। ট্রান্সফার দ্য ইকুয়েশন দিস টু নিউ axis of x and y whose equations are x minus 2y plus 1 and 2x plus y minus 8 সমান 0 respectively। মানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনটাকে এই যে নতুন যে x অক্ষ y অক্ষের সমীকরণ দেওয়া আছে তাদের মাধ্যমে এক্সপ্রেস করতে হবে। আচ্ছা, আমি যদি ব্যাপারটা তোমাকে দেখাই ফিগারের মাধ্যমে, ব্যাপারটা এরকম। মনে করো এই হচ্ছে আমার ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম, x অক্ষ y অক্ষ। তাহলে মূল বিন্দু এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, ছোট হাতের দিলাম আমি, আর বড় হাতের গুলো হচ্ছে নতুন। দেখো তাহলে নতুন x অক্ষ হচ্ছে এটা, এটা হচ্ছে নতুন x অক্ষের সমীকরণ। তাহলে আমি যদি এটা স্কেচ করি, দেখতে মনে করো, আমি শিওর না, এরকম কিছু একটা হবে। ফর এক্সাম্পল এই হচ্ছে আমার নতুন x অ্যাক্সিস, ক্যাপিটাল লেটার দিলাম, আর এটা হচ্ছে আমার নতুন y অ্যাক্সিস, ধরো এই হচ্ছে আমার নিউ y অ্যাক্সিস, ক্যাপিটাল লেটার দিলাম। তাহলে খেয়াল করুন নতুন, তাহলে এখানে কি কি ঘটনা ঘটলো একই সাথে বলো তো? এখানে অরিজিন শিফটের ব্যাপারটাও আসলো, রোটেশনের ব্যাপারটাও আসলো, কারণ x অক্ষ আর y অক্ষ কিন্তু আগের অক্ষগুলো সমান্তরালে নাই, তার মানে রোটেশনটাও হইছে এখানে। তাহলে আমার যেটা করতে হবে এখন, এই যে নতুন কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে এই ইকুয়েশনটা দেখতে কেমন হবে তার ইকুয়েশনই আমার বের করতে হবে। তো নতুন, নরমালি আগে আমাদের আগের যে প্রবলেমগুলো আমরা সলভ করতাম সেখানে কি দেওয়া থাকতো, সেখানে দেওয়া থাকতো কোন বিন্দুতে অরিজিন শিফট করতে হবে সেটা দেওয়া থাকতো, এবং সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হবে সেটাও দেওয়া থাকতো। কিন্তু এখানে একটু ডিফারেন্ট ওয়েতে দেওয়া আছে। এখানে বলা হচ্ছে নতুন x অক্ষ আর y অক্ষের সমীকরণ দেওয়া আছে, তাহলে তোমার এই ইকুয়েশনটা ওই সিস্টেমের সাপেক্ষে কেমন হবে দেখতে সেটা বের করতে হবে। তাহলে আমরা
আগের নিয়মে যদি প্রবলেমটা সলভ করতে চাই কি লাগবে আমার, এই বিন্দুটা আমার লাগবে। তো এই বিন্দুটা হচ্ছে এই দুটো ইকুয়েশনের সমাধান। তো তুমি যদি এই দুটো ইকুয়েশন সলভ করো নিশ্চয়ই সলভ করতে পারবা, খুবই ইজিলি সলভ করা যাবে। আমরা জানি এগুলো কি জানি বজ্রগুণন পদ্ধতিতে সলভ করা যায়। এই যে এটা একটার নিচে আরেকটা লিখবো আমরা, ধরো x মাইনাস 2y প্লাস 1 সমান 0, এটা একটা সমীকরণ। এরপরে লিখবো আমরা 2x প্লাস y মাইনাস 8 সমান 0। তাহলে এই দুটো সলভ করলে আমরা কোন বিন্দুতে অরিজিনটাকে শিফট করতে হবে সেই বিন্দুটা আমরা পেয়ে যাব। দেখি আমি সলভ করে, তাহলে কি হবে আমার সলভ করলে আমার যা আসবে 8 দুগুণে 16 পাচ্ছি আমরা, মাইনাস 2, সরি আমরা x নিব তো মাইনাস 1, y নিলে এদিকে আগে তাহলে 2 প্লাস 8, আর 1 যদি নিই তাহলে এদিকে হবে 1 প্লাস 4। তাহলে এটা হচ্ছে 15 ডিভাইড বাই 5, তার মানে x এর মান হচ্ছে 3, আর y এর মান হচ্ছে এটা 10 ডিভাইড বাই 5 মানে 2, তাহলে 3 2। তাহলে এই বিন্দু হচ্ছে 3 2। তাহলে 3 2 বিন্দুতে তোমাকে অরিজিনটা শিফট করতে হবে। তাহলে এখন কি বসাবো, আমি যেহেতু 3 2 বিন্দুতে অরিজিন শিফট করব, তাহলে আমার এই ইকুয়েশনে আমি কি বসাবো এখন বলো তো? 3 2 বিন্দুতে অরিজিন শিফট করতে হলে এই ইকুয়েশনে কি বসাতে হবে? x এর মান কত, y এর মান কত? x plus 3 আর y জায়গায় y plus 2। গুড, আমরা x এর মান বসাবো এই ইকুয়েশনে। আমরা এখন x এর মান বসাবো x plus 3, তুমি প্রাইম দিলে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। y এর মান বসাবো আমরা y plus 2। তাহলে এই দুটো মান যদি আমরা বসাই, এবার এই দুটো মান বসিয়ে যদি আমি সিম্পলিফাই করি, দেখা যাবে সেখানে এই দুটো টার্ম ভ্যানিশ হয়ে যাবে। তুমি বাসাই করবা সেটা, আমি ডিটেইলস দেখাচ্ছি না। তাহলে ফার্স্ট ডিগ্রি টার্ম দুটো চলে যাবে। এরপরে লাগবে রোটেশন। তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হবে সেটা আমরা এবার দেখি। তাহলে এখানে ফিগার থেকে আমি সেটা বের করতে পারবো আমাদের আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে। দেখো তুমি ফার্স্টে যদি জাস্ট অরিজিনটা যদি শিফট করে আমরা এখানে নিয়ে যাই, তাহলে আমার এরকম হবে। জাস্ট অরিজিনটা শিফট করলাম উইদাউট রোটেশন, কারণ দেখো x অক্ষ আর y অক্ষ কিন্তু আগের মতোই সমান্তরালে আছে। তাহলে রোটেট করা লাগবে এই অ্যাঙ্গেলে, তাহলে এই অ্যাঙ্গেলে রোটেট করা লাগবে। তাহলে এটা যা এটাও তা। তো এটা তো x অক্ষ, তাই না? আমাদের x অক্ষের জন্য এই উৎপন্ন কোণ হচ্ছে থিটা। তাহলে এই হচ্ছে আমার x অক্ষের সমীকরণ এইটা। তাহলে এটা ঢাল কত বলো তো? tan থিটা কত হবে? ঢাল বলো তো এটা? 1/2 মানে হাফ, রাইট? এটা বুঝতে পারছো কিনা বলো সবাই? এই যে এটাই হচ্ছে আমার x অক্ষের সমীকরণ। তো এইটাই হচ্ছে সেই x অক্ষ ফিগার থেকে, সেটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করে থিটা অ্যাঙ্গেল। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা অফ স্লোপ tan থিটা সমান হাফ। বুঝতে পারছো এটা সবাই? জি স্যার। কারণ সমীকরণ থেকে আমরা ঢাল বের করার সূত্র কি জানি? মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে -1 ডিভাইডেড বাই -2, দ্যাট ইজ হাফ। তো আমরা জানি আমরা tan থিটা সমান যদি হাফ, তাহলে আমরা থিটা এর কোনো নন অ্যাঙ্গেল পাচ্ছি না। সো আমরা tan থিটা সমান হাফ, এখান থেকে কি বের করব? sin থিটা আর cos থিটা বের করব। তাহলে এই হচ্ছে থিটা, হাফ মানে লম্ব 1, ভূমি 2, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা হবে √5। তাহলে আমরা sin থিটা cos থিটা পেয়ে গেলাম। sin থিটা হবে 1/√5, cos থিটা হবে, দুইটাই পজিটিভ হবে যেহেতু tan পজিটিভ, cos থিটা হবে 2/√5। তাহলে পেয়ে গেলাম। এবার কি বসাবো আমরা? ফার্স্টে তো আমি বলছি তুমি x এর মান x + 3, y এর মান y + 2 বসিয়ে একটা ইকুয়েশন পাবা যেখানে এই টার্মগুলো থাকবে না। তাহলে কি থাকবে সেখানে? এটা থাকবে, এটা থাকবে, এইগুলো থাকবে আর কি। এরপরে তুমি যখন এইটা বসাবা, এই জিনিসগুলো যখন বসাবা তুমি, এই দুইটা মান যখন তুমি বসাবা কোথায়, এই যে তোমার ইকুয়েশনটা কি? ইকুয়েশন হচ্ছে x = x প্রাইম cos থিটা মাইনাস y প্রাইম sin থিটা। এই যে sin থিটা এবং cos থিটার মান এগুলো পরে সিম্পলিফাই করে দেখবা সেখানে আর কোনো এই টার্মটাও হয়তো বা ভ্যানিশ হয়ে যাবে আর কি। আমি আনসার দেখি, আনসার দেখলে আমি বুঝতে পারবো। এরা কিন্তু এখানে অন্যভাবে করা আছে, এটা হয়তো তোমরা বুঝবা না। আমি তোমাদের অন্য সেকশনে যখন ক্লাস নিয়েছিলাম তখন ওরা এই নিয়মটা বুঝে নাই, এজন্য আমি এখন তোমাদের যে নিয়মটা ডিসকাস করলাম সেই নিয়মেই আমি ওদেরকে বুঝিয়ে দিচ্ছি আর কি। পরে এই যে ফাইনালি তুমি এরকম একটা ইকুয়েশন পাবা। দেখো এখানে আর কোনো কি নাই, ফার্স্ট ডিগ্রি টার্মও নাই, এক্স ওয়াই টার্মটাও নেই, এরকম একটা ইকুয়েশনে
আসবে আর কি, যদি তুমি ঠিক মতো ক্যালকুলেশনটা করতে জানো। তো আমার মনে হয় তোমরা এখন এটা নিজেরা একটু ক্যালকুলেট করে আমাকে আগামী ক্লাসে বলো কি আনসার আসে তোমাদের। বইয়ের আনসার যদি নাও মিলে অসুবিধা নাই, তোমাদের কয়েকজনের একই আনসার আসলে আমরা ধরে নিব ওইটাই রাইট আর কি। তো তাহলে আমাদের চেঞ্জ অফ অ্যাক্সিসের যে চ্যাপ্টার সেটা এখানেই শেষ, আমরা আরেকটা চ্যাপ্টার স্টার্ট করব এখন। তো সেটার পিডিএফ আমি আজকের ক্লাস লেকচার ভিডিও যখন আপলোড করব তখন একই সাথে আমি দিয়ে দিব। আমি আপাতত সেটা তোমাদের দেখাই। এটা চ্যাপ্টারের নাম হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইনস। তো এখানে বেশ কিছু থিওরি আছে ফার্স্টে। সরি, স্ক্রল হয়ে গেল মনে হয়। হ্যাঁ, এই যে প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি অলওয়েজ রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইনস থ্রু দ্য অরিজিন। এটাকেই বলা হয় হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। দেখো আসলে আমি তো ফার্স্টে আমি আজকে শুরু করেছিলাম জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বলেছিলাম। তো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি আর হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি পার্থক্য কোথায় দেখো। এই যে এটাই হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এটাকে বলেছিলাম আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। আর শুধুমাত্র এই যে প্রথম তিনটা পার্ট নিয়ে যেটা, তাকে বলছি আমরা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। তো আসলে ওটা হোমোজিনিয়াস বলা হচ্ছে যেহেতু প্রত্যেকটা টার্মের পাওয়ার সেম, এই কারণে সেকেন্ড ডিগ্রি সবগুলো। দেখো এই টার্মটাও সেকেন্ড ডিগ্রি টার্ম, এক্স স্কোয়ার এক্স ওয়াই সেকেন্ড ডিগ্রি টার্ম, ওয়াই স্কোয়ার সেকেন্ড ডিগ্রি টার্ম। যেহেতু তিনটাই সেকেন্ড ডিগ্রি টার্ম, তিনটা টার্ম যদি মানে সবগুলো টার্ম একই হলে তাকে আমরা বলি হোমোজিনিয়াস। এবং সেই কত ডিগ্রি সেটার উপর ভিত্তি করে আমরা বলি কোয়াড্রেটিক নাকি অন্য কিছু হবে আর কি। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে যে থিওরেমটা আমরা প্রমাণ করব আর্টিকেল 36 অনুসারে। এখানে দুইটা পদ্ধতি আছে আসলে এটা প্রমাণের, আমরা দ্বিতীয়টাতে যাই। যে এই ইকুয়েশনটা সবসময়, এই যে এক নাম্বার যে ইকুয়েশনটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এটা অলওয়েজ এ পেয়ার অফ স্ট্রেট লাইন নির্দেশ করবে, মূলবিন্দুগামী। সবসময় মূলবিন্দুগামী এক জোড়া সরলরেখা নির্দেশ করবে, সেটাই আমরা প্রমাণ করব। দেখো এই যে অল্টারনেটিভটা আমি দেখাই, এটা ইজি আর কি একটু। তো ফার্স্টে আমরা ইকুয়েশনটাকে আমার এক নাম্বার সমীকরণকে কি দিয়ে ভাগ করলাম, এক্স স্কোয়ার বি দিয়ে ভাগ করলাম। তাহলে এক্স স্কোয়ার বি দিয়ে ভাগ করলে এরকম হবে, তুমি একটু করে দেখবা। আচ্ছা আমি না হলে এখানেই দেখাই তোমাকে। আমার ইকুয়েশনটা ছিল এটা, এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার সমান 0। তাহলে দেখো এটাকে আমি কি দিয়ে ভাগ করলাম, এই যে এক্স স্কোয়ার বি দিয়ে ভাগ করলাম। তাহলে তুমি লাস্টের টার্মকে ফার্স্টে লিখো, এক্স স্কোয়ার বি দিয়ে ভাগ করলে বি চলে যাবে, তাহলে ওয়াই বাই এক্স হোল স্কোয়ার ফার্স্টে লিখো লাস্টের টার্মটা। আর এটাকে যদি তুমি এক্স স্কোয়ার বি দিয়ে ভাগ করো, তাহলে কি কি কাটা যাবে, এখানে এক্স এক্স কাটা যাবে, থাকবে ওয়াই বাই এক্স আর 2h বাই বি, এই 2h বাই বি ওয়াই বাই এক্স। আর এই টার্মকে যদি তুমি এক্স স্কোয়ার বি দিয়ে ভাগ করো, তাহলে এক্স স্কোয়ার কাটা যাবে, এ বাই বি থাকবে। তো এইটা আসে 4 নম্বর সমীকরণ। এখন দেখো এটা তো একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? এটা কার দ্বিঘাত সমীকরণ? এটা হচ্ছে ওয়াই বাই এক্স এর, তুমি যদি ওয়াই বাই এক্স সমান যদি এম ধরো আমি সংক্ষেপে ধরে নিলাম ওয়াই বাই এক্স মানে এম, তাহলে এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। দেখো এই যে এম স্কোয়ার প্লাস 2m সরি 2h বাই বি এম প্লাস এ বাই বি সমান 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। কার দ্বিঘাত সমীকরণ? এম এর দ্বিঘাত সমীকরণ, এম চলকের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এটা। তাহলে দ্বিঘাত সমীকরণের মূল দুইটা যদি আমি মনে করি m1 আর m2 যদি মূলদ্বয় হয়, আমরা জানি মূলদ্বয়ের যোগফল এটা হবে না? কারণ তোমরা তো জানো ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয়, মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান সি বাই এ। মনে আছে এটা? জি স্যার। তাহলে এটা থেকে তুমি কি পাবা বলতো, এই সমীকরণ থেকে তুমি কি পাবা? মূলদ্বয়ের যোগফল মাইনাস 2h বাই বি হবে না, কারণ এটা তো 1 সহগ। এটা হবে না মূলদ্বয়ের যোগফল? জি স্যার। আর মূলদ্বয়ের গুণফল কি হবে? এ বাই বি হবে, এটাই হবে, কারণ এখানে সহগ তো 1। তাহলে মূলদ্বয় যদি কি হয়,
m1 আর m2 হয় তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারবো না? অথবা আমি তোমাদের দেখাই এটা থেকে তুমি কিভাবে পাবা। এই যে দেখো, এটাকে লেখা যাবে m স্কয়ার, দেখো মাইনাস 2h/b সমান যদি m1 প্লাস m2 হয়, এটা m1 হবে, একটা 1 একটা 2, মাইনাস 2h/b সমান যদি এটা হয় তাহলে প্লাস 2h/b সমান কি হবে বলতো? প্লাস 2h/b সমান কি লেখা যাবে? মাইনাস দিয়ে লেখা যাবে না? জি স্যার। আর a/b সমান কি লেখা যাবে? a/b সমান হচ্ছে m1 m2। m1 into m2 এবার তুমি যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, m স্কয়ার মাইনাস m1m মাইনাস m2m প্লাস m1 m2 সমান 0, উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে m কমন নিলে কি আসবে? m মাইনাস m1। এখান থেকে যদি আমি m2 কমন নিই কি আসবে? m মাইনাস m1। তাহলে আমরা পাচ্ছি m মাইনাস m1 ইন্টু m মাইনাস m2। তো m মানে কি ধরছিলাম আমরা? y/x না? m মানে ধরছি আমরা y/x, তাহলে y/x মাইনাস m2 সমান 0। ঠিক আছে না? বুঝতে পারছো এখন কিভাবে আসছে এটা? জি স্যার। আচ্ছা, তাহলে দেখাই যাচ্ছে এখান থেকে আমি এখন হয় প্রথমটা সমান 0, হয় y/x মাইনাস m1 সমান 0, অথবা y/x মাইনাস m2 সমান 0। তো প্রথমটা থেকে লেখা যাবে y সমান m1x, দ্বিতীয়টা সমান লেখা যাবে y সমান m2x। তাহলে আমরা এই যে দুইটা ইকুয়েশন আমরা পেলাম, এগুলো কি রকম সরলরেখা? মূলবিন্দুগামী না? জি স্যার। মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে আমরা প্রমাণ করলাম যে আমাদের যে কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া ছিল এটা আসলে মূলবিন্দুগামী এক জোড়া সরলরেখা নির্দেশ করে, যেটা আমাদের প্রমাণের বিষয় ছিল আর কি, সেটাই আমরা প্রমাণ করলাম যে quadratic homogeneous equation of second degree always represent a pair of straight lines through the origin। এই যে thus লাস্টের কথাটা আর কি, thus the homogeneous quadratic equation this always represents a pair of straight lines real or imaginary through the origin। তাহলে আমরা প্রমাণ করলাম। এখন দেখো এই দুটো সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করব আমরা। এই যে অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইনস রিপ্রেজেন্টেড বাই দিস, আমরা একটু আগে প্রমাণ করেছিলাম এটা কি রিপ্রেজেন্ট করে? এক জোড়া সরলরেখা নির্দেশ করে। প্রথমটা হচ্ছে y সমান m1x, দ্বিতীয়টা হচ্ছে y সমান m2x, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা বের করব। তো y সমান m1x তার ঢাল কত? m1। আর y সমান m2x তার ঢাল হচ্ছে m2। তো দুইটা ঢাল যদি আমরা জানি, মধ্যবর্তী অ্যাঙ্গেলের ফর্মুলা তো খুবই ইজিলি লেখা যাবে, তাই না? মধ্যবর্তী অ্যাঙ্গেলের ফর্মুলা হচ্ছে এইটা, tan থিটা সমান, আমরা জানি মধ্যবর্তী অ্যাঙ্গেলের ফর্মুলা tan থিটা সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2, যেখানে m1 m2 হচ্ছে ওই সরলরেখা দুইটার ঢাল। তো আমরা তো m1 m2 এর মান জানি, নিচেরটার মান জানি, m1 m2 মানে হচ্ছে a/b, কিন্তু m1 মাইনাস m2 এর মান আমরা জানি না, বাট m1 প্লাস এরটা আমরা জানি। তাহলে m1 প্লাস m2 সমান আমরা জানি কত? মাইনাস 2h/b, এটা আমরা জানি। তাহলে এখন m1 মাইনাস m2 কে m1 প্লাস m2 এর সাহায্যে লিখতে পারবা? জি স্যার। লিখতে পারবো। আমরা জানি m1 মাইনাস m2 হোল স্কয়ার সমান m1 প্লাস m2 হোল স্কয়ার মাইনাস 4ab, ফর্মুলা জানি না আমরা? জি স্যার। তো যেহেতু এটা m1 মাইনাস m2 হোল স্কয়ার নাই, তাহলে রুট ওভার দিয়ে লিখতে হবে। তাহলে m1 প্লাস m2 হোল স্কয়ার মাইনাস 4m1 m2। তো এখন মানগুলো যদি তুমি বসাই দাও, এখানে অবশ্য ক্যালকুলেশনটা করা আছে, নিচে গেলে আমরা দেখতে পাবো। তাহলে এই যে দেখো আলটিমেটলি মানগুলো বসাইছে, এই যে দেখো আমি যেটা করলাম এখন, মানগুলো বসানোর পরে সিম্পলিফাই করে এরা এটাই পেলো আর কি, যে tan থিটা সমান 2 রুট ওভার h স্কয়ার মাইনাস ab ডিভাইড বাই a প্লাস b। এখানে সামনে একটা প্লাস মাইনাস দেওয়া উচিত, তাহলে কারণ মধ্যবর্তী অ্যাঙ্গেল তো আসলে দুইটা, তাই না? দুইটা সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু একটা না। এটা যেমন মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটাও কিন্তু তেমনি মধ্যবর্তী অ্যাঙ্গেল। এটা যদি থিটা হয় এটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। তো tan তাহলে একটা হচ্ছে tan থিটা আর একটা হচ্ছে tan 180 ডিগ্রি মাইনাস থিটা, বা যেটাকে আমরা মাইনাস tan থিটা বলি আর কি। এই জন্য একটা প্লাস মাইনাস চিহ্ন ইউজ করা উচিত। নরমালি এমনি একটা অ্যাঙ্গেল যদি তুমি সামহাও বের করতে জানো, একটা অ্যাঙ্গেল যদি পেয়ে যাও তুমি 60 ডিগ্রি মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাহলে বাকি অ্যাঙ্গেলটা তুমি ইজিলি পেয়ে যাবে, 180 থেকে বিয়োগ করলেই পেয়ে যাওয়া। তাহলে আরেকটা হবে 120 ডিগ্রি। হ্যাঁ, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা হয়ে যাবে তোমার 120 ডিগ্রি আর কি।
কারণ দুইটার যোগফল সর্বদা 180 হবে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এই ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম। এটাই হচ্ছে সেই দুইটা স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেলের ফর্মুলা। এখন আমরা দেখব সেই দুইটা স্ট্রেট লাইন কখন পারপেন্ডিকুলার হবে, কখন কোইনসাইড করবে তারা। কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি এন্ড কন্ডিশন অফ কোইনসিডেন্স। এখানে প্যারালাল কথাটা ইউজ হবে না। তাহলে পারপেন্ডিকুলার কখন হবে বলো তো? তো পারপেন্ডিকুলার হলে থিটা এর মান কি? 90 ডিগ্রি। তো tan 90 এর মান কি? ইনফিনিটি। হ্যাঁ, অসংজ্ঞায়িত বলি আমরা, ইনফিনিটি না বলে আমরা অসংজ্ঞায়িত বলবো। তাহলে অসংজ্ঞায়িত, ওকে। তাহলে এখন বলো তুমি ভগ্নাংশ কখন অসংজ্ঞায়িত হয়? উপরেরটা শূন্য হলে না নিচেরটা শূন্য হলে? নিচেরটা শূন্য। নিচেরটা শূন্য হলে। তাহলে a + b = 0। তাহলে এটাই হচ্ছে কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি, a + b = 0। এরপর আসো কন্ডিশন অফ প্যারালালিজম অর কোইনসিডেন্স। এখানে প্যারালাল না বলে কোইনসিডেন্সটাই বেশি প্রযোজ্য, কারণ প্যারালাল আর কোইনসিডেন্স আমরা আসলে আলাদা আলাদা ইউজ করি। যেমন এইটাকে বলি আমরা প্যারালাল, আর এটাকে বলি আমরা কোইনসিডেন্স, মানে একটার উপর একটা সমাপতিত, একটার উপর একটা। তো যেহেতু দুইটা সরলরেখা যেহেতু একটা নির্দিষ্ট মূলবিন্দুগামী দুইটা সরলরেখা সমান্তরাল হওয়া মানে কি আসলে? কোইনসাইড করা না? জি স্যার। কারণ এই যে এরকম কি হতে পারবে? এরকম হয়ে কি আবার মূলবিন্দুগামী হতে পারবে দুইটা? না স্যার, পারবে না। কারণ একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যদি যেতে হয়, আবার যদি সমান্তরালও হতে হয়, তাহলে তারা অবশ্যই কোইনসাইডই করবে। তাহলে যেহেতু এখানে আমরা অলরেডি প্রমাণ করছি এই যে এই দুইটা সরলরেখা মূলবিন্দুগামী সরলরেখা, তাহলে তারা আসলে এখানে প্যারালাল না বলে কোইনসাইড করে এই কথাটা বলাই বেটার আর কি। এজন্য কন্ডিশন অফ কোইনসিডেন্স। যদিও বা প্যারালাল হলেও মধ্যবর্তী অ্যাঙ্গেল শূন্য, কোইনসিডেন্স হলেও মধ্যবর্তী অ্যাঙ্গেল শূন্য, তাহলে থিটা সমান 0। তাহলে tan শূন্য মানে কত? tan 0 এর মান 0। এখন আগের মতোই হিসাব করো একটা ভগ্নাংশ। কোনটা 0 হলে 0 হবে? উপরেরটা 0 হলে না নিচেরটা 0 হলে? উপরেরটা 0 হলে। তো উপরেরটা কখন 0 হবে? যদি h² সমান ab হয়। দুটো সমান হলে কাটাকাটি 0 হবে। তাহলে এটাই হচ্ছে কন্ডিশন অফ কোইনসিডেন্স, h² সমান ab হতে হবে। ওকে? জি স্যার। এরপরে দেখো এই যে বাইসেক্টর। এই যে দুইটা সরলরেখা আমরা দেখালাম, একটা মনে করো এই যে তুমি ফিগারটা খেয়াল করো, একটা হচ্ছে OA মূলবিন্দুগামী সরলরেখা, একটা হচ্ছে OB। তাদের বাইসেক্টর কয়টা হবে? সমদ্বিখণ্ডক কয়টা হবে? মধ্যবর্তী অ্যাঙ্গেল যেহেতু দুইটা, তাহলে সমদ্বিখণ্ডকও দুইটাই হবে, তাই না? কারণ তোমার এই যে দুইটা সরলরেখা, একটা হচ্ছে y = m1x, আর একটা হচ্ছে y = m2x। তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল তো দুইটা, এটা যেমন মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটাও তো তেমনি মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে অবভিয়াসলি বাইসেক্টরও দুইটাই হবে। একটা হচ্ছে এই যে ডট লাইন দিয়ে যেটা OC, এটা একটা বাইসেক্টর, আরেকটা হচ্ছে OD, এটা আরেকটা বাইসেক্টর। মধ্যবর্তী অ্যাঙ্গেল দ্বিতীয়টাকে সমদ্বিখণ্ডিত করে, এটা প্রথমটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দুইটা বাইসেক্টর। আবার বাইসেক্টর দুইটা পরস্পর কিভাবে থাকবে? কেউ বলতে পারবা বাইসেক্টর দুইটা কিভাবে থাকবে পরস্পর? লম্বভাবে। রাইট, লম্বভাবেই থাকবে। বাইসেক্টর গুলো সবসময় লম্বই হয়। কারণ তুমি দেখো এই যে মনে করো তোমার ধরো এই হচ্ছে দুইটা সরলরেখা, তাহলে এটা একটা কোণ, এটার সমদ্বিখণ্ডক আঁকলাম আমি। দেখো খেয়াল করো, এটা হচ্ছে আরেকটা কোণ, এটার সমদ্বিখণ্ডক আঁকো তুমি। দেখো বাইসেক্টর দুইটা কিভাবে আছে? লম্বভাবেই আছে, রাইট? ডট লাইন দেওয়া দুইটা আর কি। এই যে এই ডট লাইন গুলো, এগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই থাকবে সবসময়। তাহলে বাইসেক্টর দুইটা পরস্পর লম্ব হবে। তাহলে বাইসেক্টর যদি এই যে এই দুইটা সরলরেখাকে কম্বাইন্ডলি আমরা কিভাবে লিখি? এইভাবে লিখি। এটাই হচ্ছে তাদের কম্বাইন্ড ইকুয়েশন। y = m1x এবং y = m2x আমরা তো পেয়েছি, এখান থেকেই তো আমরা এই দুটো পাইছি। তার মানে এদেরকে আবার যদি কম্বাইন্ড করি ঘুরে ফিরে এটা আসবে না? এটাই আসবে। তাহলে এই কারণে যেহেতু এই দুটো সরলরেখা মূলবিন্দুগামী এক জোড়া সরলরেখা, যাদের কম্বাইন্ড ইকুয়েশন হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, তাহলে এই যে বাইসেক্টর দুইটাও তো মূলবিন্দুগামী সরলরেখা, তাই না? বাইসেক্টর দুইটাও তো মূলবিন্দুগামী, OC আর OD, তারাও তো মূলবিন্দুগামী এক জোড়া সরলরেখা। তাহলে তাদের কম্বাইন্ড ইকুয়েশনও কি টাইপের হবে? এরকমই হবে, হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি হবে। তো আমরা সেটা দেখালেই তুমি বুঝতে পারবা।
এখানেও দুইটা মেথড, এটা ফার্স্ট মেথড, ওটা আমরা বাদ দিচ্ছি, আমি অল্টারনেটিভে যাও, এটা ইজি, এটা তোমার যেটা জানা কনসেপ্ট সেটার উপর বেস করে। এই যে দেখো আমরা এগুলো জানি আগে থেকে, এটা হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এটা এক জোড়া সরলরেখা নির্দেশ করে, সেই হচ্ছে এই দুইটাই হচ্ছে সরলরেখা, আর যেখানে m1 প্লাস m2 মূলদের যোগফল হচ্ছে এটা, আর m1 m2 এটা, এগুলো আমরা আগে থেকে জানি। এবার দেখো এই যে বাইসেক্টরের সমীকরণ, তোমার মনে আছে জ্যামিতি থেকে এটা, এই ফর্মুলা কি তোমরা জানো, যে সমদ্বিখণ্ডকের সমীকরণ? আমি একটু রিভিউ করি যদি না জানো। আমাদের ছিল এরকম a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, এটা একটা সরলরেখা। আরেকটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 সমান 0, আরেকটা সরলরেখা। এদের যে সমদ্বিখণ্ডক, দুইটা সমদ্বিখণ্ডক আমরা জানি, সমদ্বিখণ্ডক দুইটার সমীকরণ হচ্ছে এটা, a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইড বাই রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার। ওই যে ইন্টারমিডিয়েটের জ্যামিতি বইটা আবার একটু দরকার হলে একটু রিভিউ করো, প্লাস মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইড বাই রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। এই হচ্ছে বাইসেক্টরের ইকুয়েশন। তাহলে আমার ইকুয়েশন দুটো যদি এরকম হয়, তুমি এবার মিলাও, এটার সাথে মিলাও, এরকম হলে বাইসেক্টরের ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে এই ইকুয়েশন যদি এরকম হয় তাহলে বাইসেক্টরের ইকুয়েশন এটা, ঠিক আছে না? দেখো তো, জি স্যার। এই যে সহগের স্কয়ার m1 মাইনাস m1 কে স্কয়ার করলে প্লাস m1 হয়ে যাবে, আর 1 স্কয়ার হয়ে যাবে, প্লাস মাইনাস আছে কি, যেহেতু বাইসেক্টর দুইটা। এরপরের কাজটা ইজি, আমরা বর্গ করে দিলাম, স্কোয়ারিং, বর্গ করে বজ্রগুণন করলাম, আর আড়ি গুণ করে দিলাম, তাহলে বজ্রগুণন করলে এরকম হবে, প্লাস মাইনাস উঠে যাবে, রুট ওভার উঠে যাবে বর্গ করলে। এরপরেরটা হচ্ছে আসলে সূত্রগুলো এক্সপান্ড করব আমরা, এই যে y মাইনাস m1x হোল স্কয়ার, এখানেও এই সূত্রগুলো এক্সপান্ড করব, পরে আমরা গুণ টুন করে তারপরে আমরা এই যে কমন নিব এরকম করে আর কি। এরপরে উৎপাদক বিশ্লেষণ করলাম, এটা একই টার্ম, এটাও একই, m1 মাইনাস m2 কাটাকাটি চলে গেল, বাকি থাকে কি m1 প্লাস m2, আর এখানে হচ্ছে 1 মাইনাস m1 m2। এই মানগুলো তো আমরা জানি, এই যে m1 প্লাস m2 এর মান আমরা জানি, আর m1 m2 এর মান আমরা জানি, তাহলে আমরা এখানে বসাই দিলাম, তারপর দেখি ফাইনালি কি পাই। এই দেখো ফাইনালি আমরা এই ইকুয়েশনটা পেলাম, এই যে বক্স করা ইকুয়েশন অথবা তার উপরের ইকুয়েশনটা। তুমি এই যে ইকুয়েশনটা তুমি খেয়াল করো, এটা আমি যে বলেছিলাম বাইসেক্টর দুইটার কম্বাইন্ড ইকুয়েশন হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি হবে, আসলে তা কিনা দেখো, এই যে hx স্কয়ার্ড মাইনাস a মাইনাস b xy মাইনাস hy স্কয়ার সমান 0, এই ইকুয়েশনটা এটা আর কি, একই কথা। দেখো আমি বলেছিলাম আমরা জানি হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি হচ্ছে এটা, x স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার সমান 0। তো আমরা যা পেলাম উপরে ওইটাও এই টাইপেরই একটা ইকুয়েশন না, নাকি ভিন্ন টাইপের? একই স্যার। স্যার একই। একই টাইপের। এবং আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উপরের ইকুয়েশনটাতে তুমি যদি a প্লাস b যোগ করো কি পাও? উপরের ইকুয়েশনে a হচ্ছে h আর b হচ্ছে মাইনাস 8, যোগফল কি? 0। 0। তাহলে a প্লাস b সমান 0, এটা কি ছিল? কন্ডিশন অফ কি ছিল এটা? পারপেন্ডিকুলারিটি না? এটা ছিল কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি। তার মানে আমরা বুঝতে পারি যে বাইসেক্টর দুইটা পরস্পর পারপেন্ডিকুলার। এই যে তুমি বললা বাইসেক্টর দুইটা পরস্পর লম্ব, এখান থেকে সেটা প্রমাণ। এখানে দেখো কোনটা কি রিপ্রেজেন্ট করে আসলে। এখানে এই যে দ্বিতীয় সরলরেখাটা হচ্ছে আমার গিভেন, এই হচ্ছে আমার স্থানাঙ্ক, এই হচ্ছে আমার মনে করো মূল বিন্দুগামী এক জোড়া সরলরেখা, একটা হচ্ছে y সমান m1x আর একটা হচ্ছে y সমান m2x। এই দুইটাকে কম্বাইন্ডলি লিখলে এরকম দেখাবে। এবার আসো তাদের বাইসেক্টরে, এই একটা অ্যাঙ্গেল তাকে বাইসেক্ট করলো এই ডট দিয়ে এই সরলরেখাটা, এই আরেকটা অ্যাঙ্গেল, আমি এই পাশেও একটু দেখাই না হলে বুঝতে পারবো না। এই হচ্ছে আমার আরেকটা অ্যাঙ্গেল, তাহলে বাইসেক্টর হচ্ছে এই ডট দিয়ে লেখাটা। তাহলে দেখো এখন এই যে ডট দিয়ে যে দুটো দিলাম আমরা, এটা আর এটাকে কম্বাইন্ডলি লিখলে দেখা যাবে এরকম লাগবে দেখতে, কম্বাইন্ড ইকুয়েশন।
তো তারাও কিন্তু এক জোড়া এই সরলরেখাটা মানে এই ইকুয়েশনটাও কিন্তু এক জোড়া সরলরেখা নির্দেশ করবে, কারণ এটাও তো হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এবং এদের আরো ইন্টারেস্টিং বৈশিষ্ট্য হচ্ছে এখানে এ হচ্ছে এইচ আর বি হচ্ছে -h, তাহলে a প্লাস বি যদি আমি হিসাব করি এই ইকুয়েশনের ক্ষেত্রে, তাহলে আমরা পাচ্ছি h - h যেটা 0। তাহলে এটাই ছিল কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি। তো আসলেও তো তাই যে বাইসেক্টর দুইটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আনত, তাহলে এখান থেকেও আমরা জিনিসটা বুঝতে পারি আর কি। তাহলে বাইসেক্টরের ইকুয়েশন, বাইসেক্টর দুইটার ইকুয়েশন এইটা, মেইন ইকুয়েশন হচ্ছে এই দুইটা, এবং এই ইকুয়েশনটা এটাকে আমরা বলি হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এটা যে জোড়া সমীকরণ নির্দেশ করে সেই জোড়া সমীকরণের বাইসেক্টরের ইকুয়েশন হচ্ছে এটা। তো এটাকে তুমি এইভাবে মনে না রেখে এই যে এটা মনে রাখার সুবিধার্থে এইভাবে লেখা হয় আর কি, এটা একটু মনে রাখতে ইজি। x² - y² ওভার a - b সমান xy ডিভাইডেড বাই h। বুঝতে পারছো সবাই? জি স্যার। তো আমি অন্য সেকশনে এতটুকুই দেখিয়েছিলাম, তো তোমাদেরও আর নতুন কোনো টপিকে যাচ্ছি না, যদিও বা সময় ছিল। তা আমি তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আরো একটা আর্টিকেল দেখব, তারপরে আমরা বিভিন্ন প্রবলেম সলভিং এ চলে যাব আর কি। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি আমি। থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।